তো চলো আজকে আমরা এরপর করবো কি গুরুত্বপূর্ণ জিকের আজকে পার্ট 19 আজকে আমরা করে ফেলবো। তো চলো শুরু করা যাক। বলছে নন্দবংশের প্রতিষ্ঠাতাকে। তো নন্দবংশের প্রতিষ্ঠাতা তো অবভিয়াসলি জানো, সেটা হচ্ছে কি মহাপদ্ম নন্দ, তাই না? নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। তো এরপর যদি মহাপদ্ম নন্দ যদি হয় তাহলে নন্দবংশ সম্বন্ধে কিছু তো গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। দেখো এইটা প্রশ্নটা পড়ে থাকে ভারতের ইতিহাসের প্রথম সম্রাট মহাপদ্ম নন্দ কে ছিলেন ভারতের ইতিহাসের প্রথম সম্রাট ছিলেন কে? মহাপদ্ম নন্দ। ওকে, আচ্ছা মহাপদ্ম নন্দ সম্বন্ধে আরো কিছু এক্সাম্পল, যেটা হচ্ছে এক্সাম্পল নয় অ্যাকচুয়ালি, তার আরো কিছু নাম ছিল বা উপাধি ছিল, সেটা হচ্ছে কি সর্বক্ষত্রান্তক ছিল তার উপাধি, একটা উপাধি ছিল। তারপরে ছিল একরাট। ওকে, একরাট। তারপর হচ্ছে কি তোমার দ্বিতীয় পরশুরাম, ঠিক আছে, দ্বিতীয় পরশুরাম। আচ্ছা ধননন্দ কি ছিলেন? ধননন্দ ছিলেন হচ্ছে নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ। তো নন্দবংশ ধননন্দ কার সমসাময়িক ছিল জানো? ধননন্দ ছিল কিন্তু আলেকজান্ডারের সমসাময়িক ছিল। ধননন্দকে গ্রিক সাহিত্যে ধননন্দকে বলা হয়েছে সুন্দ্রকট্টাস বলা হয়েছে, ঠিক আছে, সুন্দ্রকট্টাস বলছি, একগ্রামস বলা হয়েছে, একগ্রামস বলা হয়েছে এবং জ্যান্ড্রামস বলা হয়েছে, জ্যান্ড্রামস বলা হয়েছে, জ্যান্ড্রামস, এই দুটো নাম কিন্তু তাকে দেওয়া হয়েছে। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে যাই এবার আমরা। সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কোনটি? দেখো সব থেকে কম ঘনত্বের গ্রহ হচ্ছে কিন্তু শনি এতটাই কম ঘনত্ব, সেটা মনে রাখবে, জলের থেকেও কম ঘনত্ব হচ্ছে শনি রয়েছে কিন্তু, ঠিক আছে। এবং এর পাশে তোমাদের প্রশ্ন পড়ে যে কার চারপাশে রিংস দেখা যায় কিন্তু শনির চারপাশে রিংস কিন্তু দেখা যায়। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের কয়েকটা জানতে হবে, সেটা কি ইনার প্ল্যানেটস জানতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনার প্ল্যানেটস কি রয়েছে, আর কি রয়েছে আউটার প্ল্যানেটস। ওকে, প্ল্যানেটস কি রয়েছে, ইনার প্ল্যানেটস কি রয়েছে, তোমার বুধ রয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর রয়েছে কি শুক্র রয়েছে, পৃথিবী রয়েছে আর মঙ্গল রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ইনার প্ল্যানেটস, মানে হচ্ছে ভিতরের দিকের প্ল্যানেট এগুলো। আর আউটার প্ল্যানেট কোনগুলো রয়েছে, সেটা হচ্ছে তোমার বৃহস্পতি রয়েছে, এগুলো হচ্ছে সব আউটার প্ল্যানেট। বৃহস্পতি, স্যাটার্ন মানে কি শনি, এটা জানো শনি। তারপর হচ্ছে কি ইউরেনাস এবং আর একটি কি রয়েছে তোমার নেপচুন। তো এগুলো সব কি আউটার প্ল্যানেটস, মানে এগুলো একটু বাইরের দিকের প্ল্যানেট এগুলো, ঠিক আছে। আর এগুলো ভেতরের দিকে প্ল্যানেট হচ্ছে, মানে এগুলো কাছাকাছি গ্রহ, মানে পৃথিবীর কাছাকাছি গ্রহ হচ্ছে ওগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এবং দূরের প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এগুলো সব দূরের, সেই জন্য এদেরকে আউটার প্ল্যানেটস বলা হয়ে থাকে। আর একটা প্রশ্ন পড়ে যে অ্যাস্টেরয়েড বেল্ট কাদের মাঝখানে দেখা যায়? অ্যাস্টেরয়েড বেল্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাস্টেরয়েড বেল্ট কাদের মাঝখানে দেখা যায়? সেটা মনে রাখবে, মঙ্গল ও বৃহস্পতি, ঠিক আছে, মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে কিন্তু অ্যাস্টেরয়েড বেল্ট দেখা যায়। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বোহাইড্রেট নয়? দেখো কার্বোহাইড্রেট নয় হচ্ছে, সেটা কিন্তু মনে রাখবে স্টেভিয়া কিন্তু কোনো কার্বোহাইড্রেট নয়। তো এটা মনে রাখবে, এক ধরনের সুগার সাবস্টিটিউট, এটা সুগার সাবস্টিটিউট, মানে কি সুগারের বিকল্প, এটা একটা সুগারের বিকল্প এটা। তো স্টেভিয়া এটা কোথা থেকে পাওয়া যায়? একটা স্টেভিয়া নামক একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট থেকে কিন্তু এই স্টেভিয়া পাওয়া যায়। ওকে, তো দেখো স্টার্চ কিন্তু এক ধরনের একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে, স্টার্চ কিন্তু এক ধরনের একটা কার্বোহাইড্রেট। কোথায় কোথায় থাকে বলো তো? পটাটোস, ঠিক আছে, মেইজ, ঠিক আছে, তারপর হচ্ছে কি রাইস, হুইট, এগুলোতে পাওয়া যায়, তাই না? আর এগুলো মনে রাখবে, স্টার্চ কোথায়? ঠান্ডা জলে ও অ্যালকোহলে অদ্রবণীয়, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালকোহল এবং ঠান্ডা জলে কিন্তু এগুলো অদ্রবণীয়। আচ্ছা এবার দেখো সেলুলোজ রয়েছে, সেলুলোজ কি বলতো? এগুলো মনে রাখবে, এইগুলো কিন্তু আমরা হজম করতে পারি না, সেলুলোজ কিন্তু আমরা হজম করতে পারি না। এগুলোকে হজম করতে পারে একমাত্রই, সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। তুমি যদি যাদের অ্যাকচুয়ালি কি থাকে রুমিন্যান্ট পাকস্থলী থাকে না, যাদের কি থাকে রুমিন্যান্ট পাকস্থলী যেতে থাকে, তারাই এটাকে হজম করতে পারে। এরপর দেখো রুমিন্যান্ট পাকস্থলী থাকলে হবে না, মানে তারা হজম করে না, ওই পাকস্থলীর ভেতরে কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো এই সেলুলোজটাকে হজম করতে পারে বা করতে পারে অ্যাকচুয়ালি। আর ল্যাকটোজ দেখো,
ল্যাকটোজ কোথায় থাকে বলো তো? মিল্ক প্রোডাক্টে থাকে তোমার ল্যাকটোজ। ল্যাকটোজ এক ধরনের শর্করা যেটা কি মিল্ক প্রোডাক্টে থাকে। তো দেখো ল্যাকটোজ, তুমি যদি ল্যাকটোজকে যদি কোনো কিছু উৎসেচক যদি দাও, উৎসেচকটা মানে কি ল্যাকটেজ নামক যদি উৎসেচক যদি দেওয়া হয়, ল্যাকটেজ, ল্যাকটোজকে যদি ল্যাকটেজ উৎসেচক যদি দেওয়া হয় তাহলে কিসে পরিণত হয়? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পরিণত করে। গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুটোতে কিন্তু পরিণত করে। ল্যাকটোজকে যদি ল্যাকটেজ নামক উৎসেচক দেওয়া হয় তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করে। কে প্রথম পর্যায় সারণীর প্রস্তাব দেয়? দেখো পর্যায় সারণীর প্রস্তাব দেয় কিন্তু সেটা হচ্ছে তোমার মেন্ডেলিভ। ঠিক আছে, তাহলে এখন পর্যায় সারণীতে কতগুলো এলিমেন্ট আছে? তাহলে 118টি তোমার এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, যাদের মধ্যে কি 94টা ন্যাচারাল, মানে পৃথিবীর মধ্যে তুমি এটাকে পাবে ওটা। ঠিক আছে, পৃথিবীর মধ্যে পাবে। আচ্ছা, আচ্ছা যদি বলা হয় সব থেকে পারমাণবিক ভর, পারমাণবিক ভর সব থেকে কম কার? সব থেকে কম কার জানো? সেটা হচ্ছে হাইড্রোজেন। ওকে, আচ্ছা যদি তুমি শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর যদি তুমি বাম থেকে যদি ডান দিকে যাও, বাম থেকে যদি ডান দিকে যাও তাহলে তোমার কি জানো ব্যাসার্ধ কিন্তু কমবে। কার ব্যাসার্ধ কমবে? মৌলের ব্যাসার্ধগুলো কমবে আর কি। আর তুমি যদি, ঠিক আছে, এবং যদি তুমি হিলিয়াম, এই যে দেখো হিলিয়াম, হিলিয়াম যেটা রয়েছে, হিলিয়াম কিন্তু মনে রাখবে সেটা হচ্ছে স্মলেস্ট একদম এলিমেন্ট, একদম পর্যায় সারণীর সব থেকে স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে কে? হিলিয়াম। এবং যেটা ফ্রান্সিয়াম যেটা রয়েছে, ফ্রান্সিয়াম, তো ফ্রান্সিয়াম হচ্ছে সব থেকে কি লার্জেস্ট এলিমেন্ট। ওকে, চলো এবার এবার দেখো আরো কিছু কিছু দেখো না। এই থমসন কি করে বলো তো? থমসন হচ্ছে কি ইলেকট্রনের আবিষ্কর্তা, ইলেকট্রন। চ্যাডউইক কি? চ্যাডউইক হচ্ছে তোমার কি বলতো? চ্যাডউইক বলতো নিউট্রন, তাই না? নিউট্রন, চ্যাডউইক হচ্ছে কি নিউট্রন। আর রাদারফোর্ডে তো পরমাণু মডেল আছে জানো, আর এমনি কি প্রোটনও বলতে পারো, প্রোটন। রাদারফোর্ড হচ্ছে প্রোটন। ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার কর্ণাটক। নেক্সট, বিশ্ব জলভূমি দিবস। বিশ্ব জলভূমি দিবস কত তারিখে পালিত হয়? সেটা হচ্ছে দেখো 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি হচ্ছে কি বিশ্ব জলভূমি দিবস কিন্তু পালন হয়। তো এরপর দেখো যদি বলা হয় বিশ্ব জলভূমি দিবস, তাই না? হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস কবে পালন হয়? ওয়ার্ল্ড ওয়াটারের জল দিবস, জল দিবস মনে রাখবে কি 22শে মার্চ। জল দিবস কি 22শে মার্চ। আচ্ছা, আর্থ ডে, আর্থ ডে পৃথিবীর দিন, এটা কত? 22শে এপ্রিল। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো এরপর তাহলে। আর 5ই জুন জানো তো? 5ই জুন হচ্ছে কি বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। ওকে, নেক্সট চলো। বলছে জাভা ট্রেঞ্চ, জাভা ট্রেঞ্চ কোন মহাসাগরে গভীরতম বিন্দু? তো জাভা ট্রেঞ্চ মনে রাখবে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরের মানে গভীরতম একদম বিন্দু। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরে যদি কোন ট্রেঞ্চ আছে বলো তো? সেটা হচ্ছে কি মারিয়ানা খাত। মারিয়ানা খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরের, এইটাই হচ্ছে মানে সব থেকে গভীরতম, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে গভীরতম। আচ্ছা আটলান্টিকে কি রয়েছে বলো তো? আটলান্টিকে যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে, সেটা হচ্ছে কি মিলওয়াউক ট্রেঞ্চ। মিলওয়াউক ট্রেঞ্চ। আচ্ছা আর রয়েছে তোমার আর মনে রাখবে এটাতে কি বলতো, এর আটলান্টিক মহাসাগর হচ্ছে লার্জেস্ট কোস্ট লাইন, লার্জেস্ট কোস্ট লাইন, সমুদ্র তীর হচ্ছে লার্জেস্ট, এর সর্ববৃহৎ। ওকে, আর এটা তোমার কি বলতো? আর হচ্ছে তোমার হচ্ছে সাউদার্ন ওশেন, মানে হচ্ছে সাউদার্ন ওশেন মানে হচ্ছে দক্ষিণের। ঠিক আছে, সাউদার্ন ওশেন মানে দক্ষিণ মহাসাগরে কি আছে বলতো? এটা আছে তোমার মনে রাখবে সাউথ স্যান্ডউইচ ট্রেন, সাউথ স্যান্ডউইচ, সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্চ। এগুলো এত জানার প্রয়োজন নেই, একটা জানলেই হবে, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ আর ভারত মহাসাগরটা জানলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু জানার দরকার নেই। নেক্সট দেখো বর্তমান ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কটা? মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে এখন তোমার 25টা। ঠিক আছে, মোট হাইকোর্টের সংখ্যা হচ্ছে এখন তোমার কটা? 25টা আমি বললাম, তাই না?
তো এরপর দেখো 25টা যেটা হয়েছে, এখন কি করে হয়েছে বলো তো এটা 25টা, কারণ এক্সট্রা একটা যোগ হয়েছে, সেটা কোথায় বলো তো, সেটা তোমার এখন যোগ হয়েছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট একটা হয়েছে, একটা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে এখন 25তম হয়েছে এটা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, ঠিক আছে। তো এটা 1 জানুয়ারি 2019 সাল থেকে চলছে এটা। ওকে, এরপর যেটা বলার, এই যে হাইকোর্ট যেটা রয়েছে, এবার হাইকোর্টের উৎপত্তিস্থল কোথা থেকে জানো? এটা কত সালে উৎপত্তি হয়? 1862 সালে উৎপত্তি হয়। এবং কোথায় কোথায় হয় সেটা হচ্ছে মনে রাখবে, 3টি শহর হয়, ক্যালকাটা, বোম্বে এবং কোথায়, ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস। এই 3টে জায়গায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1862 সালে। এরপর আর একটা বলে ফোর্থ হাইকোর্ট কোথায় হয়েছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফোর্থ হাইকোর্ট কোথায় হয়েছিল এটা মনে রাখবে, এলাহাবাদে হয়েছিল। এলাহাবাদে হয়েছিল কত সালে? 1866 সালে হয়েছিল ফোর্থ হাইকোর্ট, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা যদি ইম্পর্টেন্ট যদি কথা বলতে চাই, সেটা হচ্ছে মনে রাখবে জম্মু কাশ্মীর এবং লাদাখের, ঠিক আছে, লাদাখের একটাই হাইকোর্ট রয়েছে, ঠিক আছে। জম্মু কাশ্মীর এবং লাদাখের একটাই কিন্তু হাইকোর্ট রয়েছে। আর দেখো বোম্বে হাইকোর্ট যদি বলা হয়, বোম্বে হাইকোর্ট কার কার মধ্যে আছে বলো তো? বোম্বে হাইকোর্ট রয়েছে তোমার কিন্তু মহারাষ্ট্র এবং কি গোয়া, এদের দুজনের মধ্যে বোম্বে হাইকোর্ট রয়েছে, ঠিক আছে। সরি, মহারাষ্ট্র, গোয়া, আর কি আছে তোমার দাদরা নগর হাভেলি, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার দমন অ্যান্ড দিউ, এইগুলো নিয়ে সব কিছু হচ্ছে তোমার। ওকে, আচ্ছা, যদি বলে কলকাতা হাইকোর্ট কার কার আছে বলো তো? কলকাতা হচ্ছে তোমার আন্দামান আর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার কলকাতা, ঠিক আছে। আরও রয়েছে গুয়াহাটি, হ্যাঁ, মানে তোমার পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট, ওগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলি কয়েকটি ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রেখো। নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি তোমার আনাইমুদি, ঠিক আছে। তো এই আনাইমুদিকে বলা হয়ে থাকে প্রাইড অফ কেরালা বলা হয়ে থাকে, প্রাইড অফ কেরালা বলা হয় এটাকে। আর মানে তোমার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার আনাইমুদি, কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটাকে বলা হয়ে থাকে এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া বলা হয়ে থাকে, এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, দোতাবেদা কি বলতো? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার কি দোতাবেদা, ঠিক আছে, নীলগিরি। আচ্ছা, এবার দেখো মুলায়নগিরি কোথায় রয়েছে তোমার? কর্ণাটকার হাইয়েস্ট পিক হচ্ছে কি মুলায়নগিরি। আর কলসবাই কোথায়? কলসবাই রয়েছে তোমার ওয়েস্টার্ন ঘাট, মানে পশ্চিম ঘাট পর্বতমালা, সেটা কোথায় অবস্থিত বলতো? মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রে রয়েছে তোমার কলসবাই। নেক্সট প্রশ্নে চলো, এফডিআই এর সম্পূর্ণ রূপ কি? মানে কি বলতো? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন ডি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছি নিচের মধ্যে কে দিন ই ইলাহির সূচনা করেন? তো দিন ই ইলাহির সূচনা করেন কে? আকবর। কত সালে? 1581 থেকে 1582 সালে দিন ই ইলাহির সূচনা করেন, ঠিক আছে। তো এটা যদি বলে একজনকে অ্যাকসেপ্ট করেছিলেন, সেটা হচ্ছে একমাত্র হিন্দু, সেটা কি বীরবল এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন, ঠিক আছে। আর কি করেছিলেন? 1575 সালে কি করেছিলেন? ইবাদতখানা নির্মাণ করেছিলেন, ইবাদতখানা, ওকে, ফতেপুর সিক্রিতে। 1563-তে কি করেছিলেন? তীর্থকর তুলে দেন, যেটা কি ঔরঙ্গজেব আবার চালু করে দিয়েছিল। আচ্ছা, তারপর কি 1564-তে কি হয়েছিল? জিজিয়া কর তিনি তুলে দেন, ঠিক আছে। আচ্ছা, যদি বলে আকবরের শেষ যুদ্ধ কি? আকবরের শেষ যুদ্ধ হচ্ছে 1601 সালে, সেটা হচ্ছে কি তোমার আসিরগড় দুর্গ অবরোধ, ঠিক আছে। আচ্ছা, চলো হুমায়ুন সম্বন্ধে কিছু বলি। হুমায়ুনের সাথে শেরশাহ দুটো যুদ্ধ হয়েছিল, একটা 1539 সালে আর একটা হচ্ছে 1540 সালে। 1539 সালে যুদ্ধটার নাম কি? 1539 যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে তোমার চৌসারের যুদ্ধ। আর 1540 সালে কি যুদ্ধ হয়েছিল? সেটা হচ্ছে তোমার কনৌজের যুদ্ধ। দুটোতেই হুমায়ুন কিন্তু পরাজিত হয়েছিল। আর হুমায়ুনের আত্মজীবনীর নাম কি? হুমায়ুনের আত্মজীবনীর নাম হ্যাঁ, ঠিক আছে, চলো হুমায়ুন আত্মজীবনী জানতে হবে না। তো জাহাঙ্গীর হচ্ছে কি বলতো? জাহাঙ্গীর হচ্ছে তোমার কি 12 ভূঁইয়াদের দমন করেছিল, 12 ভূঁইয়া, ঠিক আছে। আর দ্বাদশ আইন চালু করেছিল, ঠিক আছে, দ্বাদশ আইন চালু করেছিল। আর যদি বলা হয় যে এর সময় উইলিয়াম হকিন্স এসেছিল,
উইলিয়াম হকিন্স এসেছিল, উইলিয়াম হকিন্স এবং কি টমাস রো এসেছিল। ঠিক আছে, এবং কি গুরু অর্জুনকে হত্যা করেছিল, গুরু অর্জুনকে হত্যাও করেছিল, গুরু অর্জুনকে হত্যা করেছিল, মানে শিখদের পঞ্চম গুরু ছিল অর্জুন গুরু। ঠিক আছে, অর্জুনকে হত্যা করেছিল। আচ্ছা বাবর সম্বন্ধে কি বলবো, বাবর সম্বন্ধে তো অনেক কিছুই বলা যাবে। তো বাবর হচ্ছে কি প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা বাবর সম্বন্ধে আর কি বলো, 1527 সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল, খানোয়ার যুদ্ধ। আচ্ছা তারপর হয়েছিল 1528 সালে কি হয়েছিল, চান্দেরি যুদ্ধ হয়েছিল। 1529-এ কি হয়েছিল, 1529-এ হয়েছিল তারপর ঘরঘরার যুদ্ধ হয়েছিল, তাই না? হ্যাঁ 1529-এ কি হয়েছিল, তোমার ঘরঘরার যুদ্ধ হয়েছিল। তো এগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, আর কিছু নেই। তবে চলো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারকে, সেটা হচ্ছে কি শ্রী রাজীব সিনহা, শ্রী রাজীব সিনহা। ঠিক আছে, এখন তিনি রাজ্য কমিশনার। তো এরপর দেখো এই যে রাজ্য কমিশনার যেটা রয়েছেন, তো তিনি কি কি দায়িত্ব পালন করেন, তিনি দুটোর মানে অ্যাকচুয়ালি ইলেকশন করেন। সেটা হচ্ছে কি তোমার পঞ্চায়েত, আর একটা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি, মানে কি পৌরসভা। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি। এবার দেখো এই নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করে কে, অ্যাপয়েন্ট করা হচ্ছে তোমার গভর্নর অ্যাপয়েন্ট করে। তো এখন গভর্নর কে আছে, পশ্চিমবঙ্গের সিভি আনন্দ বোস আছে এখনকার গভর্নর। কততম, সেটা মনে রাখবে 22তম। আর যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট গভর্নরকে, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট গভর্নর হচ্ছে চক্রবর্তী চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে। আর হ্যাঁ আমি তোমাদের জন্য মুঘল সাম্রাজ্য সম্বন্ধে আরও কিছু নিয়ে আসবো, কারণ এখানে তো সব কিছু মুঘল সাম্রাজ্য বলা সম্ভব হচ্ছে না। এরপরে নেক্সট টাইম থেকে আমি বলবো, ঠিক আছে, যখন মুঘল সাম্রাজ্য চ্যাপ্টার ওয়াইজ শুরু করবো। চলো নেক্সট বলছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় কারখানায় শিশুদের নিয়োগ বন্ধ করা আছে? তাহলে কারখানায় শিশুদের নিয়োগ বন্ধ করা আছে কিন্তু আর্টিকেল 24। ঠিক আছে। আচ্ছা 22-এ কি আছে, 22-এ আছে তোমার হচ্ছে কি কাউকে তুমি না বলে কাউকে ধরতে পারো, মানে প্রিভেনশন এগেনস্ট অ্যারেস্ট, মানে অ্যারেস্টের বিরুদ্ধে তুমি যেতে পারবে আর কি। ঠিক আছে। আচ্ছা আর 26 নম্বর ধারায় কি আছে বলো তো, 26 নম্বর ধারা আছে যতগুলো সে তুমি দেখবে রিলিজিয়াস ডিনমিনেশন কথা বলা যায়। রিলিজিয়াস ডিনমিনেশন মানে কি বলো তো, এ ধরনের বিভিন্ন রকমের মন্দির, ঠিক আছে, মন্দিরে ধরো সবাই মিলে রয়েছে, অনেকজন লোক একটা জিনিসের উপরে আস্থা স্থাপন করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রিলিজিয়াস ডিনমিনেশন, মানে মন্দির বলতে পারো। এগুলো হচ্ছে তোমার আর্টিকেল 26-এর মধ্যে পড়বে। ঠিক আছে। রিলিজিয়াস প্রপার্টি আছে অনেকগুলো, ঠিক আছে, তাদের নিজস্ব জায়গা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মঠগুলো বলতে পারো। ঠিক আছে, মঠ এই আর্টিকেল 26-এর মধ্যে আসবে। আর আর্টিকেল 21 কি বলতো, শিক্ষা নিয়ে কথা বলা হয়েছে, তাই না? এটা কত সালে এসছে আর্টিকেল 21? এটা 2003 সালে এসছে। 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটের পাঠ করা হয়েছে কিন্তু এটাকে, হ্যাঁ, এটা শিক্ষা নিয়ে বলা হয়েছে। এই 14 বছর বয়সী অবধি সবাইকে ফ্রিতে শিক্ষা দেওয়া হবে। নেক্সট দেখো বলছে, আমাদের শরীরে কোন অংশ পেপসিন ক্ষরণ করে? তাহলে পেপসিন ক্ষরণকে করে কে, আমাদের অবভিয়াসলি পাকস্থলী, তাই না? পাকস্থলী ক্ষরণ করে পেপসিন। এবং পাকস্থলী দেখি আর একটা ক্ষরণ হয়, সেটা হচ্ছে HCl-ও কিন্তু ক্ষরণ হয় এখান থেকে। আচ্ছা যকৃতে কি, যকৃতে হচ্ছে কি বলতো, আমাদের দেহের লার্জেস্ট অর্গান, লার্জেস্ট অর্গান হচ্ছে কি যকৃত। এবং এখান থেকে কি ক্ষরণ হয় বলতো, বাইল ক্ষরণ হয়, বাইল, পিত্তরস। বাইল মানে হচ্ছে পিত্তরস ক্ষরণ হয়। তো এই পিত্তরস তোমার হচ্ছে অনেক কিছু মানে ডাইজেস্ট করতে তো অবভিয়াসলি হেল্প করে। আর পিত্তরসে মনে রাখবে কোনো কিন্তু উৎসেচক থাকে না, ঠিক আছে, কোনো কিছু উৎসেচক কিন্তু থাকে না। আচ্ছা লিভারে কি হয়, যকৃতে কি হয়, গ্লুকোজটা কি হয়, গ্লুকোজটা না গ্লাইকোজেনে পরিণত হয়। ঠিক আছে, গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়। আর যেখানে এখানে যদি এক্সট্রা যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, এক্সট্রা তোমার অ্যামাইনো অ্যাসিডটা, অ্যামাইনো অ্যাসিডটা তো ওটাকে অ্যামোনিয়াতে পরিণত করে দেয়, অ্যামোনিয়াতে সেটা পরিণত করে। এবার দেখো অগ্নাশয় মনে রাখবে, অগ্নাশয় হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট, তাহলে যকৃত হচ্ছে একদম লার্জেস্ট আর অগ্নাশয় হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। এখান থেকে কি করণ হয়, এখান থেকে করণ হয় তোমার ইনসুলিন হরমোন করণ হয়, ইনসুলিন হরমোন করণ হয়। যার অভাবে কি হয়, অভাবে হয় তোমার ডায়াবেটিস হয়, অভাবে তোমার ডায়াবেটিস হয়। আর বেশি ক্ষরণে কি হয়, বেশি ক্ষরণে হয়ে যায় কত, হাইপার গ্লাসেমিয়া, হাইপার গ্লাসেমিয়া হয়ে যায়। আচ্ছা এবারে দেখো থাইরয়েড গ্রন্থি কি বলো তো, থাইরয়েড গ্রন্থি তোমার হচ্ছে এখান থেকে কি ক্ষরণ হয়,
থাইরয়েড হরমোন খরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন খরিত হয়, এবং এটা কি বলতো, এই থাইরয়েড হরমোন আবার থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে, উদ্দীপিত করে। থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে এতে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন। নেক্সট চলো, বলছে নিচের কোন শিলাস্তরে খনিজ পদার্থ জমা হয় এবং পুঞ্জীভূত হয়? সেটা রাইট অ্যান্সার কি হবে? অবশ্যই বুঝতে পারছো, সেটা হচ্ছে কি পাললিক শিলা। নেক্সট দেখো, আর এগুলো দেখো পাললিক শিলা, আগ্নেয় শিলা, আশা করি আমাকে আর এক্সাম্পল দিতে হবে না, এক্সাম্পল দিয়ে দিই চলো। স্যান্ডস্টোন কি কি রয়েছে? তাহলে দেখো পাললিক শিলা রয়েছে কি, স্যান্ডস্টোন রয়েছে, তাই না? তারপর হচ্ছে সেল, চক, ঠিক আছে। আর কি রয়েছে তোমার লাইমস্টোন, তাই এগুলো সব কি পাললিক শিলা উদাহরণ। আগ্নেয় শিলা কি রয়েছে তোমার গ্রানাইট, তাই না, ব্যাসল্ট, এগুলো সব কি আগ্নেয় শিলা। তারপর হচ্ছে রায়োলাইট, ঠিক আছে, গ্যাব্রো, পিউমিস, এগুলো সব কি আগ্নেয় শিলার উদাহরণ। রূপান্তরিত শিলা কি কি রয়েছে? রূপান্তরিত শিলা সেটা হচ্ছে তোমার স্লেট, নিস, মার্বেল, সিস্ট এবং চুনাপাথর, ঠিক আছে, এগুলো সব হচ্ছে রূপান্তরিত শিলা। নেক্সট দেখো, কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি? কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো চেমায়ুং দুং গ্লেসিয়ার থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। আচ্ছা, বোকারচু থেকে কি উৎপত্তি বলো তো? বোকারচু থেকে মনে রাখবে ইন্দাস মানে সিন্ধু নদীর উৎপত্তি। গোমুখ কি? গোমুখ হচ্ছে তোমার গঙ্গা, ঠিক আছে। আর শতপথ গ্লেসিয়ার থেকে কি? অলকনন্দা। অলকনন্দা হচ্ছে শতপথ গ্লেসিয়ার থেকে উৎপন্ন। নিচের কোনটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকনাট্য ঐতিহ্য? সেটা হচ্ছে কি তোমার যাত্রা। নেক্সট দেখো, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ কোনটি? সেটা হচ্ছে কি পুংকেশর। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার গর্ভকেশর, মেয়েদের ক্ষেত্রে গর্ভকেশর হবে। নিম্নলিখিত কোন মহিলা প্যারা কমান্ডো হওয়ার জন্য প্রথম মহিলা আর্মি সার্জন হয়েছেন? সেটা কি পায়েল ছাবড়া, পায়েল ছাবড়া, ঠিক আছে। ওকে, নেক্সট চলো, বলছে 2023 গেমসে, এশিয়ান গেমসে ভারত কয়টি পদক জিতেছে? তো জিতেছে কটা? 107টি কিন্তু জিতেছে, 107টি। তো যার মধ্যে কি গোল্ড হচ্ছে তোমার 28টা, সিলভার হচ্ছে 38টা, আর ব্রোঞ্জ হচ্ছে 41টা, ঠিক আছে। আর এশিয়ান গেমসটা কোথায় হয়েছে? যেটা মনে হচ্ছে হাংজৌতে হয়েছে। হাংজৌ সেটা কোথায়? চায়নাতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট চলো, বলছে মনিকা বাত্রা কোন খেলাটির সাথে যুক্ত? মনিকা বাত্রা যুক্ত কোথার সাথে বলো তো? মনিকা বাত্রা হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত, ওকে। আচ্ছা, তিনি কি পেয়েছেন? রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। রাজীব গান্ধী খেল রত্ন, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে 2020 সালে। আচ্ছা, তিনি গোল্ড মেডেলও পেয়েছেন, মানে কমনওয়েলথ গেমসেও তিনি কি পেয়েছেন? গোল্ড মেডেল পেয়েছেন 2018 সালে তিনি পেয়েছেন। আর আরও অনেক কিছু রয়েছে। আর যদি বলো ব্যাডমিন্টন থেকে যদি কিছু ইম্পর্টেন্ট বলতে যায়, সেটা কে কে রয়েছে বলো তো? ব্যাডমিন্টনের সাথে যুক্ত পিভি সিন্ধু, তাই না, সানিয়া নেহওয়াল, ওকে, ঠিক আছে। আর জিমন্যাস্টিক যদি বলি, জিমন্যাস্টিক খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটা হচ্ছে দীপা কর্মকার। আর ক্রিকেট নিয়ে তো বলার কোনো প্রয়োজন পড়ে না, MS ধোনি, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, যুবেন্দ্র চাহাল, অনেক কিছু রয়েছে। হুকের তত্ত্বটি নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতার সাথে কিন্তু যুক্ত। বাংলার একমাত্র গভর্নর জেনারেল কে ছিলেন যিনি দুবার গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, গভর্নর জেনারেল কে ছিলেন যিনি কি দুবার বসেছেন, তাই না, দুবার বসেছেন। তাহলে কি হবে বলো তো? সেটা হবে তোমার লর্ড কর্নওয়ালিস হবে, হবে কি তোমার লর্ড কর্নওয়ালিস হবে। কত সালে ছিলেন? একবার ছিলেন হচ্ছে 1786 সালে, আর একবার হয়েছিলেন কত সালে? 1805 সালে কিন্তু হয়েছিলেন, ঠিক আছে। গভর্নর জেনারেল বলেছে। আর তোমাকে যদি এখানে যদি অন্য কিছু বলতো, শুধুমাত্র যদি গভর্নর যদি বলতো, একবার হচ্ছে গভর্নর ছিল কে? লর্ড ক্লাইভ, সেটা হচ্ছে 1756 থেকে 60 অবধি তিনি কি ছিলেন? গভর্নর ছিলেন, ঠিক আছে, গভর্নর ছিলেন। এবং আবার আরেকবার হয়েছিলেন, সেটা হচ্ছে কি 1765 থেকে 67 অবধি
আর একবার তিনি কিন্তু গভর্নর হয়েছিলেন। তো এরপরে তোমাকে যদি প্রশ্নটা শুধুমাত্র যদি গভর্নর করতো তাহলে তুমি লর্ড ক্লাইভ অ্যান্সার করতে। যদি তোমাকে গভর্নর জেনারেল বলে তাহলে সেই ক্ষেত্রে তুমি লর্ড কর্নওয়ালিস কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লর্ড কর্নওয়ালিসের সাথে যদি কিছু ইম্পর্টেন্ট যদি কিছু বলো সেটা হচ্ছে মনে রাখবে সিভিল সার্ভিসের প্রবক্তা ছিলেন, সিভিল সার্ভিস। আচ্ছা যদি আর কিছু ইম্পর্টেন্ট যদি বলা যায় সেটা হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। আর রয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট আবার 1792 সালে এগুলো বলেছে। আর লর্ড ক্লাইভ কি বলতো, লর্ড ক্লাইভ হচ্ছে তোমার দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ। ঠিক আছে, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধের সময় ছিল কি লর্ড ক্লাইভ ছিল পলাশির যুদ্ধ। আর লর্ড ওয়েলেসলি কি বলতো, অধীনতামূলক মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি। ঠিক আছে, কত সালে, 1798 সালে। তো তো এটা কত সাল থেকে কত সাল অবধি ছিলেন তিনি, 1798 থেকে 1805 অবধি তিনি কিন্তু ছিলেন। এবং যদি বলে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথমকে অ্যাকসেপ্ট করে, প্রথম অ্যাকসেপ্ট করে কিন্তু হায়দ্রাবাদের নিজাম, হায়দ্রাবাদের নিজাম প্রথম কিন্তু অ্যাকসেপ্ট করে এটা। আচ্ছা লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে কিন্তু ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গলও ছিলেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন 1828 থেকে 33 অবধি। ঠিক আছে, পরবর্তীকালে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছেন, ঠিক আছে 1833 থেকে 1835 অবধি। তো এখান থেকে প্রশ্ন করবে যে আমাদের ভারতের গভর্নর জেনারেল অফ গভর্নর জেনারেল অফ সরি একটু ভুলে গেল, হ্যাঁ যদি আমাদের বলা হয় যে ভারতের গভর্নর জেনারেলের প্রথম কে ছিলেন, মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্রথম কে ছিলেন, সেটা হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন কিন্তু। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে 2023 সালের সেপ্টেম্বরে নিম্নলিখিত কোন ব্যক্তিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অন্তর্বর্তীকালীন পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে, এটাকে রাহুল নবীন। নেক্সট দেখো মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কী রূপ হয়, মুদ্রাস্ফীতির সময় কী হয় বলতো, টাকা পরিমাণটা বাজারে প্রচণ্ড বেড়ে যায়, টাকার পরিমাণটা বাজারে বেড়ে যায়। এবার টাকার পরিমাণ যদি বাজারে বেড়ে যায় তাহলে কি করতে হবে, আমাকে টাকার পরিমাণটা তাহলে কমাতে হবে, কমানোর জন্য কি করে বলতো, আমাকে ট্যাক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন হবে বৃদ্ধি। ঠিক আছে, চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট।